ইংলিশে কথায় আছে যে ইদার ইউ রান দ্য ডে অর দ্য ডে রানস ইউ। তার মানে তোমার যখন খারাপ টাইম আসবে তখন তুমি ইয়া তো তুমি ওটার সঙ্গে নিজেকে বয়ে ফেলো, বয়ে যাওয়াটার সঙ্গে তুমি খারাপ ফিল করছো আর খারাপই থাকতে থাকো, অথবা তুমি সেটাকে চালানো তুমি তোমার মতন করে নাও। Hi everyone, welcome to Let's Improve YouTube channel. This is your English educator Shraddha Ranga, and today we are with another topper of 2024 JENPAS UG exam, Tanushri Karmakar. সে র্যাঙ্ক করেছে 520 and তার স্কোর ছিল 59.91. ওয়েলকাম তনুশ্রী, বিগ কংগ্রাচুলেশনস টু ইউ এন্ড ইউর ফ্যামিলি এটাকে অ্যাচিভ থ্যাংক করার ইউ ম্যাম। জন্য। তুমি আগে তোমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও সবাইকে। তো আমি তনুশ্রী কর্মকার, আমি শিলিগুড়ি থেকে বিলং করি। আর আমি হচ্ছে জেনপাস ইউজি 2024 এ 59.91 স্কোর করেছি। আর আমার র্যাঙ্ক হয়েছে 520। আর আমি আপনাদের আরআইসি আর মক টেস্ট ব্যাচ থেকে ছিলাম। ওকে, সো তোমার এইচএস কোথা তুমি এইচএস শিলিগুড়ি থেকেই করেছো? হ্যাঁ, এইচএস আমি শিলিগুড়ি থেকেই করেছি, কোন স্কুল থেকে? হাকিমপাড়া বালিকা বিদ্যালয় ও থেকে। আচ্ছা। আমি 10th পাস করি, দেন আমি নেতাজি শিলিগুড়ি নেতাজি হাই স্কুল থেকে 12th পাস করি। আচ্ছা, ওকে, তুমি কোন ইয়ারে পাস করেছিলে তনুশ্রী? আমি 2021 এ পাস করেছিলাম। 2021 এ, আচ্ছা, তার মানে ও there is a gap, 22 23 গ্যাপ ছিল। তো what you were doing in this years? আমি নিটের জন্য ড্রপ নিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। আচ্ছা, তো ওকে হ্যাঁ, ওকে। তো দেন সেখানে আমি ট্রাই করি। তো জেনারেলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম ছিল না যে আমি সেখানে একবারেই পেয়ে যাব। আর চেষ্টা করেছি কিন্তু হয়তো পাইনি, আমার কিছু ফল্ট ছিল। তারপর আমি ওপেন ক্যাটাগরি। আর অ্যাকচুয়ালি আমার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে মেইন প্রবলেম ছিল, হুম। যেটা আমি অ্যাকচুয়ালি মানে ওই টাইমের মধ্যে করতে পারতাম না। দ্যাটস ওয়াই আচ্ছা, আমার স্কোরটা পেছনের দিকে চলে যেত। টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব প্রবলেম হয়েছে। ওকে, সো যতখানি আমার এই মুহূর্তে আমি রিকল করতে পারছি, আমরা আরআইসি টা স্টার্ট করেছিলাম এক্সামের 1 মাসের অন্তরেই, মানে হ্যাঁ, হ্যাঁ। জুন মাসে এক্সাম ছিল, জুন মাসে কিন্তু আমরা 1 জুন থেকে যেরকম বলেছিলাম আমরা স্টার্ট করবো আরআইসি টা, সেইভাবে আমরা কিন্তু 1 জুন থেকে স্টার্ট করছিলাম। সো তুমি আরআইসি তে কি বেনিফিট পেয়েছো, মানে 2500টা কোয়েশ্চেন করানো বাদ দিয়ে হাউ ইট হেল্পড ইউ? অ্যাকচুয়ালি আমি যখন প্রিপারেশন স্টার্ট করি, মানে লাস্টের 1-2 মান্থ, আমার রিজনিং আর ইংলিশ একদমই মানে বেসিক জিরো ছিল। কারণ ফার্স্ট অফ অল তো আমি নিটের জন্য যখন প্রিপারেশন নিয়েছি, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োটাই বেস্ট ছিল। একদম। দেন সব থেকে ফার্স্টে তো আমি আপনার ইংলিশ আর ইমরুল স্যারের রিজনিং ক্লাসগুলো অ্যাটেন্ড করি ইউটিউব থেকে। ওকে। দেন দেন মানে সত্যি বলতে আপনার এক্সপ্লেনেশন এত ভালো যে আমি ইজিলি গ্রিপ করে নিই সেটা। আর তারপরে আরআইসি থেকে যখন কোশ্চেন প্র্যাকটিস গুলো হয়, তখন নিজের যেগুলো যেগুলো সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে সেগুলো খুব ইমপ্রুভ হয়। আর স্যার ম্যামরাও বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কোশ্চেন অ্যাটেন্ড করান, যেগুলোতে কি হয় এক্সামে গিয়ে আর প্যানিকটা ক্রিয়েট হয় না। আচ্ছা, তার মানে তোমার প্যানিকিং এর একটা ব্যাপার ছিল আগে থেকে। ব্যাপার ছিল। আচ্ছা, এন্ড তুমি মক টেস্ট আমাদের অ্যাপে অ্যাটেন্ড করেছো? হ্যাঁ, আচ্ছা, তুমি যেরকম কি আমরা আমাদের অ্যাপের মধ্যে লেটস ইমপ্রুভ অ্যাপে মক টেস্টটা আমরা এমন ভাবে রেখেছি যে একটা স্টুডেন্ট যে অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাটেম্প দোজ মকস, তাই তো? তো তুমিও অনেকবার ওটাকে অ্যাটেম্প করছো নাকি বাস একবার হয়ে গেল বাস? ওকে, ফাইন। না আমি অনেকবারই অ্যাটেন্ড করেছি। লাইক যেগুলো এক একটা সাবজেক্ট ওয়াইজ ছিল, যেই যেই সাবজেক্টে আমার নিজেকে কনফিডেন্স ডাউন ফিল হচ্ছিল সেগুলো হুম। আমি বারবার দিয়েছি। আচ্ছা, ওকে, তাহলে তুমি রি অ্যাটেম্প করেছো প্রচুর বার। হ্যাঁ, আর এটা এক্সামে কিভাবে হেল্প হলো তোমার? এক্সামে প্রথমত তো একদম ফোকাস থাকতে ভীষণ হেল্প করেছে যে আমি কোথা থেকে স্টার্ট করবো আর কোথায় গিয়ে ফিনিশ করব। তো এটা আমার কাছে ক্লিয়ার ছিল। রিজনিং থেকে শুরু করি, দেন বায়ো ইংলিশ এভাবে করি। তো এটা অ্যাকচুয়ালি মক টেস্ট দেওয়ার জন্যই হয়েছে, না হলে হয়তো এতটা ক্লিয়ার হতো না যে আমাকে কোনটা আগে অ্যাটেম্প্ট করতে হবে কোনটা পরে, বিকজ তোমাদের যে মক কোনটাতে টেস্টটা কতটুকু আছে, টাইম। এই মক টেস্টটা আমরা জেনপাস যেরকম পেপার কন্ডাক্ট করায় ঠিক সেই প্যাটার্নেই মক টেস্টটা দেওয়া ছিল। হ্যাঁ, একদমই তাই। সেজন্যই মানে গ্রিপ করতে সুবিধা হয়েছে জিনিসটা, একবারে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব। কারণ আচ্ছা, অনেক কোশ্চেনই সিমিলার টাইপস ছিল।
লাইক কিছু কোশ্চেন একদম আপনার কোশ্চেন থেকে এসেছে, যেগুলো আবার প্রিভিয়াস ইয়ার থেকেও কিছু কোশ্চেন এসেছে, হ্যাঁ, এইভাবে প্রিভিয়াস ইয়ার অনেক থেকেও ছিল। হয়তো হুম। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু কনসেপ্টটা সেমই ছিল। কারেক্ট। ওকে। সো তুমি যেহেতু 2021 এইচএস দিয়েছো এন্ড তোমার মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছিল, সেটার মধ্যে তুমি শুধু নিটে প্রিপেয়ার করছিলে, তো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো আমি বলতে পারি তাহলে তুমি অনেকটা এগিয়ে গেছো, নিশ্চয়ই অনেকটা বেটার হ্যাঁ করতে হ্যাঁ পেরেছো পারফর্ম। অ্যান্ড দেন কামস দ্য ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, তুমি বললে ইউটিউব থেকেও তুমি করেছো, সেটা হচ্ছে তোমার ব্রহ্মাস্ত্র সিরিজ ইমরুল স্যার করিয়েছিলেন, আবার সায়েন্সেরও করিয়েছিলেন, আর আমি জিরো টু হুম হিরো হুম। একটা সিরিজ পড়েছিলাম সেটা। ওকে, নাও টেল মি যে আহ, এই বছরের মধ্যে তুমি ইংলিশটা তো একদম চলে গেছো, তো যখন হুম হুম। তুমি ইংলিশটা আবার স্টার্ট করলে, তুমি ইংলিশ আর লজিক্যাল রিজনিং কতদিন বা কত মাস আগে স্টার্ট করেছো প্রিপেয়ার করা পরীক্ষায়? আমি 2 মাস আগের থেকে স্টার্ট করেছি, এক 2 মাস 2 মাস আগের আগের থেকে? থেকে স্টার্ট করেছি। আচ্ছা। হ্যাঁ ওকে ওকে। তো তুমি প্রথমে তাহলে আগে পুরোটা শিখে নিলে, দেন তুমি কোয়েশ্চেন্স গুলো অ্যাটেন্ড করতে স্টার্ট করলে, তাই তো? হ্যাঁ, আমি বেসিক গ্রামার গুলো আগে আপনার কোর্স জিরো টু হিরো থেকে করেছি, দেন আমি আরআইসি থেকে জাস্ট প্র্যাকটিসটা করেছি। আচ্ছা। ওকে। সো এইবারও যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো, তাদেরকে আমি একটু বলি যে 2025 এর যে অ্যাভেঞ্জার্স ব্যাচ তোমাদের চলে এসেছে, যেখানে তোমাদের জেনপাসে 2025 এর জন্য প্রিপেয়ার করা হবে, তোমাদের জন্য এই গুড নিউজটা আছে যে আগের যে 2024 এর যে আমরা আরআইসি টা যেটা করিয়েছিলাম, যেখানে 25 প্লাস কোয়েশ্চেন্স ছিল, 2500 প্লাস কোয়েশ্চেন্স ছিল, সেই কোয়েশ্চেন্স গুলো কিন্তু তোমাদেরকে এইবার আমরা অ্যাভেলেবেল করে দেবো, পুরো সেটটা ধরে তোমাদেরকে আমরা ফ্রিতে অ্যাভেলেবেল করে দিচ্ছি, তাতে তোমরা আরো বেটার প্রিপারেশন করতে পারো। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে তোমার স্ট্রংগেস্ট সাবজেক্ট কি ছিল, তাহলে তোমার সেটাতে সবার থেকে ভালো গ্রেড থাকে যেটা, সেটা? আমার বায়ো আর কেমিস্ট্রি। ভেরি গুড। বায়ো আর কেমিস্ট্রি, যদিও বা কেমিস্ট্রি শুনে এসেছি সবার একটু, কারণ বেশিরভাগ স্টুডেন্টের কেমিস্ট্রি খুব একটা ইয়ে থাকে না, ভেরি নাইস। অ্যান্ড তারপরে ফিজিক্স, হোয়াট অ্যাবাউট ফিজিক্স? হ্যাঁ, ফিজিক্সও আমার খুব ভালো লাগতো, স্পেশালি ক্লাস 12 এর ফিজিক্স আমার খুব ভীষণ ভালো লাগতো। আর 11 এর থেকে 12টা বেশি ইজি ফিল হতো। আচ্ছা। ওকে। অ্যান্ড পরবর্তীকালে তোমার ইংলিশটাও আর লজিক্যাল রিজনিং ইজি লাগতো? হ্যাঁ হ্যাঁ, ভীষণ। আচ্ছা, তুমি 20 কোয়েশ্চেন্স আমাদের ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং এ থাকে, ঠিক আছে? তো তোমরা তো তুমি বলো আমাকে এটা যে তুমি কয়টা অ্যাটেম্প্ট করেছো, তুমি 20 আউট অফ 20 অ্যাটেম্প্ট করতে পেরেছিলে আমি একটা ছেড়েছিলাম, ঠিক আছে। ইংলিশে? হ্যাঁ, ইংলিশে একটা ছেড়েছিলাম, বাকি সবই অ্যাটেম্প্ট করেছিলাম। তোমার অ্যাটেম্প্ট করার স্ট্র্যাটেজি কি ছিল, যে আমি কোন সাবজেক্ট আগে করবো না, লাইন বাই লাইন একটা কোয়েশ্চেন একটা অ্যান্সার, এইভাবে কিরকম করে তুমি করেছো? আমি ফার্স্টে আমি যখন মক টেস্ট করে দিতাম, আমি লজিক্যাল রিজনিং থেকে শুরু করতাম, আচ্ছা। দেন ইংলিশ, দেন বায়ো। কিন্তু আমি এটা দেখলাম যে লজিক্যাল রিজনিং এ যেহেতু একটুখানি ক্যালকুলেশন করতে হয়, সো আমি বায়ো থেকে স্টার্ট করি, দেন ইংলিশ করি, অ্যান্ড দেন লজিক্যাল রিজনিং, কেমিস্ট্রি, ফিজিক্স। আচ্ছা, তাহলে স্টুডেন্ট তোমরা যারা এটা দেখছো, তোমাদের এটা বোঝা উচিত যে তাহলে কতবার মক টেস্ট দেওয়ার পরে তনুশ্রী তোমার তাহলে একটা গ্রিপ চলে এলো যে তুমি এই এই প্যাটার্নে তাহলে তুমি কমফোর্টেবল, তাহলে এটা তোমাদের উইথ টাইম মক টেস্টের সঙ্গে কিন্তু এই ক্ল্যারিটিটা আসবে। তো তোমরা যদি ভাবো যে আমি সিলেবাস কমপ্লিট হয়ে গেল আমার, আমি ঠিক আছে কয়েকটা কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করছি, আমি রেডি ফর দ্য এক্সামিনেশন, আই এম রেডি টু গো ফর দ্য এক্সামিনেশন, তাহলে কিন্তু হয় না। বিকজ উইথ টাইম ইউ নিড টু সেট ইন মাইন্ড, তোমার মাইন্ডে এটাও ক্লিয়ার থাকা উচিত, এন্ড ইউ মাস্ট বি ভেরি ক্লিয়ার, একটা ভিশন থাকা উচিত যে আমি এখান থেকে স্টার্ট করবো। অ্যান্ড তুমি যেরকম বললে তনুশ্রী, তো তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা বিশাল একটা প্রবলেম ছিল, তোমার কি মনে হয় যে তুমি আমাদের অ্যাপে লেটস ইমপ্রুভ অ্যাপে যে তুমি মক টেস্ট গুলো এতবার করে রিঅ্যাটেন্ড করেছো, সেটা কি তোমার আলটিমেটলি পরীক্ষার মধ্যে কি তোমার ওটা কাজে এসছে, বা তুমি পরীক্ষায় কি আলটিমেটলি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছো? হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমাদের এক্সামিনেশন হলে একটু প্রবলেম ছিল, লাইক আমাদের আগে যে মানে আগে যে টাইমটা ছিল, সেই টাইমে অ্যাকচুয়ালি মানে প্রচুর ভিড় ছিল। তো ওই টাইমে মানে আচ্ছা। ঠিকঠাক ব্রেনটাকে স্থির রাখা একটু টাফ ছিল, বাট হ্যাঁ, মানে এতবার টেস্ট দেওয়ার পরে ব্যাপারটা ইজি হয়ে গেছে যে হ্যাঁ, আমার তো জানা আমাকে এখান থেকে স্টার্ট করতে হবে, এখানে শেষ করতে হুম। হবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে ওএমআর শিটে প্র্যাকটিস করেছিলাম আমি। তো আচ্ছা। আমি যখনই টেস্ট গুলো দিতাম, আমি ওএমআর সেটা প্র্যাকটিস করতাম, এই জন্য আমার ওএমআর এ যে মিস্টেক গুলো হয়, কমন মিস্টেক গুলো, সেগুলো হয়নি।
দিস ইজ এ ভেরি নাইস পয়েন্ট। কেন কি ওএমআর শিটটা অনেক স্টুডেন্টরা গুলিয়ে যায়, অনেক স্টুডেন্টরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার একটা ওএমআর এ ফিল করে আসে, তো দিস ইজ এ ভেরি ক্লামজি থিং। অ্যান্ড যা যেটা তোমরা দেখছো, আমরা যখন ড্রিম ব্যাচ এন্ড আরআইসি হওয়ার টাইমের থেকেই আমরা বলে এসেছি স্টুডেন্টদেরকে যে ডেফিনেটলি ওএমআর শিটে তোমরা সলভ করা প্র্যাকটিস করো এখন থেকেই। তুমিও পড়েছো আশা করি, তোমার নিটেরও 2বার এক্সপিরিয়েন্স ছিল হুম হুম। তনুশ্রী, তো এটা আই গেস তোমাকেও খুব হেল্প করেছে তাহলে। তো টেল মি তনুশ্রী যে তুমি 2 বছর তোমার টাইম লেগেছে অ্যান্ড তোমার একটা গ্যাপও পড়ে গেছিল, তো তোমার কোনো সময় ডিমোটিভেটেড ফিল হয়নি যে আমার যে ক্লাসমেট ছিল একসঙ্গে যাদের সঙ্গে পড়তাম তারা আগিয়ে গেল বা তারা কোথাও একটা করছে and I'm still lagging behind, trying, self doubting, এই ব্যাপারগুলো তুমি ফেস করেছো? অবশ্যই সবকিছুই ছিল, বাট সব থেকে যেটা বেশি ছিল সেটা ছিল ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি তো সাপোর্ট। তোমার ফ্যামিলিতে কে কে ফ্যামিলি আছে? সাপোর্ট, আমার বাবা মা ভাই। আচ্ছা, বাবা মা ভাই, ওকে, অলরাইট, হ্যাঁ কন্টিনিউ করো বলো। হ্যাঁ, তো ফ্যামিলি সাপোর্ট আর হ্যাঁ কিছু ফ্রেন্ডসও ছিল যারা আমাকে হেল্প করেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই ডিমোটিভেট হতাম ওরা এসে বলতো যে ঠিক আছে একটা হচ্ছে না আর একটা হবে। তো ডিমোটিভেট হওয়ার কিছু নেই, কিন্তু তাও তো নিজের একটা ডাউট ফিল হয়। হুম। তো সেই জায়গা থেকে আমি ট্রাই করতাম যে এরপরে আমি যে এক্সামটা দিব সেটা যেন আমি আমার বেস্টটা দিতে পারি। হ্যাঁ। একটা চলে গেছে মানে যে সব চলে গেছে এটা না। তো এভাবেই করেছিলাম। এন্ড দেন আর হ্যাঁ একটা জিনিস আমি বলতে চাই যে রিলেটিভসরা না খুব বড় ম্যাটার করে, ঠিক আছে? যখন একটা মানুষের ডাউনফল হয় হ্যাঁ। রিলেটিভসরা আরো ডাউনফলটা বেশি করে, ঠিক আছে? আচ্ছা, তো ওকে। সেখান থেকে ডিমোটিভেট না হয় তাদের থেকে মোটিভেশনটা নেওয়া উচিত যে হ্যাঁ ওরা যখন করছে আমিও দেখিয়ে দেবো যে আমিও পারি। वेरी गुड। तो একটা জেদ একটা ছিল তোমার মধ্যে, একটা স্টাবর্ননেস ছিল যে अब तो दिखाना ही पड़ेगा, करके हासिल करना ही पड़ेगा, তাই তো? ভেরি নাইস। ওকে, তাহলে সবাই তোমরা এটাই দেখো তোমাদের মধ্যে। পার্সোনালি আমার কথা যদি আমি বলি, তাহলে আমি কিছু স্টুডেন্টস দের পেয়েছি টেলিগ্রামে যারা প্রচন্ড এটা নিয়ে প্রবলেমেটিক, যে তাদের সারাউন্ডিং এ যারা আছে তাদের দ্বারা তারা প্রচন্ড এফেক্টেড, যে এ এটা বললো ও ওটা করলো, সো পিপল উইল টক, না? তনুশ্রী এসব সবসময় বলতে থাকবে, বাট ইউর ওয়ার্ক ইজ টু ডু, ইউ ডু ইউ, তুমি তোমার কাজ করে যাও, তাই না? যখন ইউ উইল ডু গুড, দে উইল নট স্টপ ইট, দে উইল স্টিল স্পিক। when you do not do it, still they will still speak about you, তাই না? তো এর থেকে বেটার যে তুমি তোমার চরকায় তেল দাও, আর তুমি ইউ ডু ইউ, তুমি তোমার কাজ করে যাও, তাই না? একদম। তো এক্স্যাক্টলি। তনুশ্রী এখন কেমন লাগছে, মানে 2 বছর তুমি অনেক কঠিন একটা টাইম, তাই না? 2 বছর নিজেকে ট্র্যাকে রাখা, 2 বছর পড়ে যাওয়া, পড়াশোনা করতে থাকা, অ্যান্ড at the end of the day we have to push ourselves, আমাদেরকে নিজেদেরকে ধাক্কা দিতে লাগে অ্যান্ড মোটিভেট করতে লাগে যে চলো এবার পড়তে হবে, বা হচ্ছে না বাট স্টিল পড়তে হচ্ছে। তো এই ব্যাপারটা তুমি কিভাবে মানে ইয়ে করতে, তাহলে এভরিডে, মানে এভরিডে জন্য তুমি কিভাবে ইয়ে করো? এভরিডে বলতে গেলে আমি সেভাবে প্ল্যান ওয়াইজ না, মানে আমার যখন যেটা ইচ্ছে হতো আমি তখন সেটা পড়তাম। যেখানে আমার ফিল হতো যে এটা আমার এখন বেশি ইম্পর্টেন্ট, আমার এই সাবজেক্টটাই বেশি কনসেন্ট্রেট করা উচিত, আমি সেই সাবজেক্টটাই বেশি করে করতাম তখন। যেটা আমার উইকনেস এটা আমাকে ঠিক করতে হবে। তো আচ্ছা। সেটা করতাম। আমার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস। আমি একটা জিনিস করলাম আর সেটার কোশ্চেন প্র্যাকটিস আমি যতক্ষণ না করতাম আমার স্যাটিসফ্যাকশনটা আসতো না যে হ্যাঁ হুম। ওটা আমার গ্রিপে এসে গেছে। আচ্ছা, তুমি এইভাবে তাহলে আয়ত্তে করতে। আচ্ছা, তো তানুশ্রী, তোমার এখন যেহেতু তোমার এটা হয়ে গেছে, তুমি কাউন্সিলিং করবে, তোমার শিওর শট তুমি হয়েও যাবে, তো তুমি কোন কলেজে তোমার ইচ্ছা যে তুমি এই কলেজে করো এবার পড়াশোনা? আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে প্রেফার করবো, আমার বাড়ির কাছে। বাড়ির তো কাছে, আমি ওকে। হ্যাঁ। আচ্ছা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ওকে, ভেরি নাইস। অ্যান্ড তুমি বিএসসি নার্সিং এ ইন্টারেস্টেড তো, প্যারামেডিকেলে নাকি তুমি প্যারামেডিকেলে আবার যাবে? না বিএসসি না নার্সিং। আমি বিএসসি নার্সিং এ ইন্টারেস্টেড। আচ্ছা, ওকে। তো এটা খুবই একটা ভালো একটা বিষয়, মানে আমার খুবই ভালো লাগলো। এবার টেল মি তনুশ্রী যে তোমারই মাইয়া তো পার हो गई, এবার তুমি অন্যদেরও যদি হয়ে যায়, অন্যরাও যদি উতরাতে পারে 2025 এ ভালো একটা স্কোর করতে পারে, তুমি তাদেরকে কি 3টে টিপস দিতে চাইবে যেটা তাদের অবশ্যই ফলো করা উচিত তোমার মতে? ফার্স্ট তো ডেইলি স্টাডি করা উচিত।
যখন যেটা হচ্ছে তখনই সেটা করা উচিত, যে কালকে করব দেখে ফেলে রাখা উচিত না। ওকে। আর যেই টপিকটা আমি পড়বো সেই টপিকটার মিনিমাম কিছু কোশ্চেন্স আমার সেদিনই প্র্যাকটিস করা উচিত। আর সেদিন করলাম মানে সেদিনই শেষ সেরকম না, আবার নেক্সট ডে 1 উইক পরে সেটা করা উচিত, বা 2-3 দিন পরে আবার সেটা করা উচিত, যাতে আমার মনে আছে কিনা সেই টপিকের রিলেটেড কিছু সেটা চেক করা। আর থার্ড তো মোস্ট ইম্পর্টেন্ট, মক টেস্ট দিতে মক এবার। টেস্ট দেওয়াই উচিত, তাই তো? আচ্ছা, ওকে। এন্ড মক টেস্টে যেরকম আমি তোমাদেরকে মক টেস্ট চলাকালীনও বলতাম যে মক টেস্টে ফোকাস করো, মক টেস্টের পরে অ্যানালাইজ করো। মক টেস্ট দেওয়া মানে কিন্তু দিয়ে দিলাম হয়ে গেল তা না, কিন্তু মক টেস্টে কোথায় ভুল হচ্ছে, কোথায় টাইম বেশি লেগে যাচ্ছে। কেন কি আম, তনুশ্রী, লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, তো যেরকম প্রচুর স্টুডেন্টদের টাইম ম্যানেজমেন্ট একটা প্রবলেম আছে। এবার ভাবো কেউ যদি একটা কোয়েশ্চেনে আটকে যায় এক্সামে, অ্যান্ড সেটা করছে না বলে অনেকে জেদে এড়ে যায় যে এটা আমি করেই ছাড়বো। এই জেদটা বাদ বাকি টাইমে ইটস ভেরি নাইস, মানে এইটা হওয়া উচিত, দিস কোয়ালিটি শুড বি দেয়ার ইন অ্যান অ্যাসপিরেন্ট। বাট দ্য সেম কোয়ালিটি, দ্য সেম থিং when you are doing it in the examination hall will kill yourself only. তোমাকে এটা তোমার এগেনস্টে চলে যাবে, it will be negative for you, বিকজ ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং আমাদেরকে করতে হয় এক্সামিনেশন হলে, রাইট? যে এখন এটা হচ্ছে না, এখন ছেড়ে দিতে হবে, লাস্ট 10 মিনিটস আছে, আমি সেটাতে কোয়েশ্চেন সলভ করবো না ওই মাসিক করবো, এটা একটা কুইক ডিসিশন। মানে লাইফে প্রত্যেকটা ফেজে আমাদেরকে ডিসিশন মেকিং খুব স্ট্রং রাখতে লাগবে, ঠিক সেরকমই আমাদের এক্সামিনেশন হলেও কিন্তু আমাদের ডিসিশন মেকিং খুব স্ট্রং রাখতে লাগে, ইজেন্ট ইট? যে এই ডিসিশনটা আমি আপনি এইভাবে নিলাম। তো এই একটা ব্যাপার কাজ করে। অ্যান্ড সেটার জন্য আমি সবাইকে বলবো যে তোমরা মক টেস্ট খুব ভালো মতন দাও, বিকজ মক টেস্ট দিলে তোমাদের অনেক কিছু ক্লিয়ারিটি তোমরা পাবে। And ওটাকে অ্যানালাইজ করার, as আমি যেটা বললাম। কন্টিনিউ দেখো। বলো, তারপরে তুমি কি বলছিলে, 3টে টিপের কথা আমরা বলছিলাম। ও হ্যাঁ, তো ওটাই বললাম, এক্স্যাক্টলি মক টেস্ট অ্যানালাইজ করাই উচিত। এন্ড ইভেন আমিও করেছি। আর সবথেকে ভালো কথা, আপনাদের গুলো আছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইজ করে দেয়, যে টপিকটায় প্রবলেম আছে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমাকে পুরোটা আবার পড়তে হয় না, সেই টপিকটাকে ভালো করে পড়লেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। কেন তো কি এটা আমাদের আমার মনে হয় টপিক ওয়াইজ ভালো মক টেস্ট হয়েছে। ছিল, সাবজেক্ট ওয়াইজ আলাদা, হুম। টপিক ওয়াইজ আলাদা করেছিল, কারেক্ট? আচ্ছা, তো ওকে। এটা অনেক হেল্পফুল। আচ্ছা, ওকে। সো তনুশ্রী, তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম। এবার আমাকে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। নাও উই আর ইন আ সেগমেন্ট কল মিথ অর ফ্যাক্ট। তুমি আমাকে জাস্ট এগুলো শুনে আমাকে বলবে যে আমার এই কথাগুলো মিথ হতে পারে নাকি এগুলো ফ্যাক্ট হতে পারে অ্যাকর্ডিং টু ইউ। ঠিক আছে, ওকে। সো টেল মি যে এরকম কথায় আছে আর কি, যে কেউ যখন একটা কিছু পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে, তখন তার অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার না করতে উচিত না, করাটা উচিত হবে না। তো একটা টাইমে একটা পরীক্ষায় প্রিপেয়ার করা উচিত, ইজ ইট মিথ অর ফ্যাক্ট? আই থিঙ্ক মিথ। কারণ ফ্যাক্ট ইজ, আমি যদি সেই সাবজেক্ট গুলো পড়ে থাকি, সেই সাবজেক্টের ভেতরে যেসব পরীক্ষাগুলো আছে আমার সবগুলোই দেওয়া উচিত। ভেরি গুড। হুম, ওকে। নেক্সট আমার কোয়েশ্চেন হচ্ছে, লজিক্যাল রিজনিং এন্ড ইংলিশ আর দ্য ওনলি স্কোরিং সাবজেক্ট ইন জেন পাস ইউজি। হ্যাঁ, অবভিয়াসলি। অ্যান্ড বায়ো, তিনটেই। এন্ড বায়ো, আচ্ছা তুমি বায়োটাকেও অ্যাড করছো, ওকে, নাইস, অলরাইট। টেল মি যে সোশ্যাল মিডিয়া, একটা স্টুডেন্টকে সোশ্যাল মিডিয়া পুরোপুরি ভাবে কুইট করে দেওয়া উচিত প্রিপারেশনের কালে? এটা আমি মিথ বলবো। কারণ কারণ হচ্ছে, অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। লাইক যেরকম আজকে আমি যে ইউটিউবে ক্লাসগুলো করছি সেটাও একটা সোশ্যাল মিডিয়ার পার্ট। এখন ওটা আমার চয়েস, আমি সেটাকে কিভাবে ইউজ করব। আমি গুড ইউজ করব না ব্যাড ইউজ করব। কারণ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এরকম অনেক গ্রুপ থাকে যেখান থেকে আমরা অনেক হুম, ইনফরমেশন পাই। তো কারেক্ট। একবারে সেগুলো বন্ধ করে দেওয়া মানে কানেক্টিভিটিটা লুজ করে দেওয়া। হুম, ওকে। টেল মি যে কম্পিটিটিভ পরীক্ষা পাশ করার জন্য, ক্র্যাক করার জন্য লং আওয়ার স্টাডি করা ইজ আ ম্যান্ডেটরি থিং, হ্যাঁ, বিতর্ক। ফ্যাক্ট। বাট তুমি কয় ঘন্টা করে পড়তে পরীক্ষার আগে আগে?
আমি তো টানা পড়তে পারতাম না, আমি 2 ঘন্টা করে শিফট পড়তাম, মানে 2 ঘন্টা পড়লাম, একটু রেস্ট নিলাম, আবার 2 ঘন্টা পড়তাম, এরকম 7-8 ঘন্টা 9 ঘন্টা হয়ে যেত। আচ্ছা, ওকে। টেল মি, লাস্ট কোয়েশ্চেন, যে ভোরবেলা রাত্রে উঠে পড়াশোনা করলেই কম্পিটিটিভ এক্সামে উতরানো যায়, দেন স্টাডিং এট নাইট? এটা তো আমি কি বলবো, ফ্যাক্ট না মিথ আমি নিজেও বুঝতে পারছি না। এটা তো যার যার প্যাশনের উপর ডিপেন্ড করে, যে যখন পড়তে ভালোবাসে। আমি আচ্ছা, যেরকম রাতে পড়তে ভালোবাসি, তো আমার কাছে আচ্ছা। রাতটা প্রেফারেবল। নাইট আউল? নাইট আউল, আচ্ছা, তাহলে এটা মিথ, ওটা শুধু কথার হ্যাঁ, কথা তাহলে। আচ্ছা, ওকে। সো টেল মি এবার, এই সেগমেন্টটা আমাদের শেষ হয়ে গেল। তো তনুশ্রী, আমাকে এইটা বলো যে তুমি পিওয়াই কিউজ করেছো নিশ্চয়ই, জেন পাসের পিওয়াই কিউজ তো হ্যাঁ। দিয়েছো। তো তুমি পিওয়াই কিউজ এর কোয়েশ্চেন্স দেখেছো, এবং তুমি 2024 এর কোয়েশ্চেনও তুমি যখন পেয়েছো, তো তোমার কি মনে হয় যে 2024 এর কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল কত ছিল আউট অফ 10? তুমি কত রেট করবে 2024 এর পেপারটাকে? ডিফিকাল্টি লেভেল আমি 8.5 দেবো। আচ্ছা, কারণ কিছু কিছু কোশ্চেন এভারেজ ছিল, আর কিছু কিছু মডারেট। ওকে। আর হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন টাফ ছিল, বাট পেপার ওয়াজ ওকে ওকে। পেপার ওয়াইজ ওকে, ওকে। সবার থেকে ডিফিকাল্ট সাবজেক্ট কি মনে হয়েছে তোমার? ফিজিক্স মনে হয়েছিল, কারণ ফিজিক্স? ক্যালকুলেশন হুম। বেস ছিল আর টাইমটা কম ছিল। আচ্ছা, ওকে। বিকজ আমরা যখন গেছিলাম আর কি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে সবার সঙ্গে কথা বলতে, উইচ ওয়াজ দ্য নিয়ার বাই সেন্টার আমাদের এখান থেকে, তো তখন স্টুডেন্টরা অনেকেই বলেছিল যে প্রবলেম হচ্ছে ফিজিক্সেই হয়েছে, ফিজিক্সে ইট ওয়াজ টাইম টেকিং অ্যান্ড হার্ডও ছিল ওদের, প্রচন্ড টাফ লেগেছে। তো এই ব্যাপারটা, ওকে। সো ডেফিনেটলি ফিজিক্সটা টাফ ছিল, ওকে। এন্ড তোমার তোমার পক্ষে, তোমার মতে সবার থেকে ইজিয়েস্ট সাবজেক্ট কোনটা তোমার লেগেছে? মানে এটার তো কোয়েশ্চেন খুবই ইজি ছিল এরকম টাইপের। মানে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে কেমিস্ট্রিটা একটু হার্ড হবে, হুম, হুম। বাট অন্য সাবজেক্টের থেকে কেমিস্ট্রিটা অনেকটা ইজি এসেছিল। আচ্ছা, এটা একটা রিজন হতে পারে যে তুমি খুব ভালোভাবে কেমিস্ট্রি পড়েছো বলে, সেটা একটা কিন্তু রিজন ডেফিনেটলি। কেন কি, হ্যাঁ, পড়া থাকলে, কনফিডেন্ট থাকলে, আর তুমি অ্যান্সারও চিনো, তো তখন তুমি চিনে যাবে যেটা তো একদম পারি, হুম, তখন একটা কনফিডেন্সও তখন কিন্তু বুস্ট হয়। বিল্ড হয়ে যায়। আচ্ছা, তোমার যেহেতু টাইম ম্যানেজমেন্টে নিয়ে তোমার একটা ইস্যু ছিলই, তাই না? তো তুমি 90 মিনিটস এর আমাদের এক্সাম হয় এমপাসে, তাই তো? তো হোয়াট ইউ থিঙ্ক যে তোমার তার আগেই পেপার 90 মিনিটস এর মধ্যে পেপার কমপ্লিট করতে পেরেছো, নাকি ছেড়েছো কোনো কিছু হ্যাঁ, এরকম? না, 90 মিনিটস এর মধ্যে পেপার কমপ্লিট হয়ে গেছিল। হ্যাঁ, ফিজিক্স এর কিছু কোশ্চেন ছেড়ে দিয়েছিলাম, কারণ ওগুলো টাইম ছিল না করার। আচ্ছা, বাট ওকে। যতটুকু করেছিলাম আমি কনফিডেন্ট ছিলাম যাতে হয়ে যাবে। আচ্ছা, ওকে। অলরাইট। সো তানুশ্রী, আমরা তোমার থেকে অনেক ইনসাইটস পেয়েছি। যারা ভিউয়ার্স আছে, যারা আমাদের 2025 অ্যাসপিরেন্টস আছে, তানুশ্রী যে টিপস গুলো দিয়েছে আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা শোনো, ওগুলোকে যেরকম ভাবে তোমাদের লাইফে ওগুলোকে ইনক্লুড করার হয় তোমরা সেইভাবে করো। তো একটু অল্টারেশন করো, নিজের মতন করে করো, বিকজ যেটা তানুশ্রীর জন্য অ্যাপ্লিকেবল ছিল সেটা তোমার ক্ষেত্রে নাও হতে পারে। তানুশ্রী নাইট আউট, তুমি হয়তো মর্নিং আর্লি বার্ড, সেরকমও হতে পারে। সো ডু ইট অ্যাকর্ডিং টু ইউ, অ্যান্ড এদিক ওদিককার কথা না কান দিয়ে তোমরা নিজেদের কাজ করে যাও। আশা করি তোমাদেরকেও 2025-এ আমরা এইভাবে দেখতে পারবো। তানুশ্রী, অ্যান্ড লাস্টলি অগেন বিগ কংগ্রাচুলেশন তোমাকে আর তোমার ফ্যামিলিকে। আশা করি তারা থ্যাংক খুব ইউ ম্যাম। খুশি আছে, অ্যান্ড তোমার তোমার জন্য তারা খুবই প্রাউড। অ্যান্ড আই উইল জাস্ট প্রে কি তোমার কেরিয়ার খুব ভালো হোক। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, ফর ইউর ক্যারিয়ার, নিউ ক্যারিয়ার তোমার স্টার্ট হতে যাচ্ছে নার্সিং এ, এটা তুমি খুব শাইন করো। অ্যান্ড মেবি উইল সি ইউ অগেন ইন আ পডকাস্ট, যেখানে আমরা জানতে পারবো যে শিলিগুড়ি এই মেডিকেল কলেজে কি হচ্ছে, অ্যান্ড তানুশ্রী কিরকম করছে, অ্যান্ড এভরিথিং ইনসাইটস হয়তো তোমার থেকে খুব তাড়াতাড়ি আমরা পাবো লেটস ইমপ্রুভ পডকাস্টে আবার। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু লেটস ইমপ্রুভ interview, and সবাইকে thank you so much for watching. This was another inspiring story of Tanushri Karmukar, and her whole story of drop, and again crossing this drop and achieving a good rank in GenPass UG 2024. I hope this makes you enough motivated for fighting 2025 GenPass UG exam. Till then, keep watching and keep practicing. And for other Genpass CUG related videos, do not forget to subscribe Let's Improve YouTube channel, because we always post content related to Genpass CUG.
See you in another video with another story, another inspiring story of an aspirant. Bye bye. Bye, Tanushri. Thank you, ma'am. Bye.